হৃদ মায়ার প্রেমগাথা লিখেছেন রিক্তা ইসলাম মায়া। আজকে থাকছে উপন্যাসটির ৩৬তম পর্ব। উপন্যাস পাঠে আছি আমি তারিফ। ভোর ৫:০৫। একটা সুন্দর স্নিগ্ধ সকালের সূচনা হলো ধরণীর মাঝে। পশ্চিম আকাশে লাল সূর্যের ছটার আবির্ভাব এখনও ঘটেনি, তবে উজ্জ্বল আকাশে উজ্জ্বল পৃথিবী, প্রকৃতির জোরে শীতল হাওয়ায় উত্তাপ। এমন একটা সুন্দর সকালে সকলে যাচ্ছে কলেজ ট্যুরে রাঙ্গামাটিতে। এই ট্যুর যাত্রীতে মায়াও আছে। প্রথম সারি দ্বিতীয় সারি মিলিয়ে মোট 4টা বাসের ট্যুর যাত্রা এটি। মায়াদের সিট পড়েছে চতুর্থ বাসে। সকল শিক্ষার্থী ছেলে মেয়েদের আলাদা আলাদা বাসে বসার ব্যবস্থা করা হলেও সিনিয়র ছেলে মেয়েরা প্রায় সকল বাসেই উপস্থিত আছে ভলেন্টিয়ার হিসেবে। শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি এই ট্যুরে একদল সিনিয়র ছেলে মেয়েদেরকেও নেওয়া হচ্ছে জুনিয়র স্টুডেন্টদের সুষ্ঠু শিক্ষা সফর নিশ্চিত করার লক্ষ্যে। কঠোর নিষেধাজ্ঞা আর নজরদারিতে এই ট্যুরের যাত্রা শুরু হলেও বাসের ছেলেমেয়েরা ডিজে গানের তালে তালে হই হুল্লোড় আর আনন্দে মেতে উঠল একটা সময় পর। কিন্তু মায়া সবার দলে নেই। সে মূলত মন খারাপে নিশ্চুপ বসে আছে। কী জন্য মায়ার মন খারাপ জানা নেই, তবু উদাস আর অস্থির মনে ভিতর জ্বলছে ওর। উদাস মায়া জানালা ধরে বাহিরের দিকে তাকিয়ে আছে। দৃষ্টি ওই দূর সীমান্তে পাহাড়ের চূড়ায়। সকালের মিষ্টি ফুরফুরে বাতাসের তেজে মায়ার মুখ ছুঁয়ে হাজার হিজাব উঠছে শাঁ শাঁ করে। ঝুই মাথার পাশে বসে, শ্রেয়া নাদিয়া বসেছে পিছনের 2 সিট পরে। কিন্তু বাকি সবার মতো শ্রেয়া নাদিয়াও ডিজে গানের তালে খই হারিয়ে নিজেদের সিট ছেড়ে সামনে মেয়েদের সাথে তাল মিলিয়ে মেতে আছে নাচ আর গানে। জুই সেটা ভিডিও করছে আর হাসছে। মোট কথা সবাই এনজয় মুডেই আছে, কিন্তু মায়া এসব নাচ গানে নেই। মায়ার স্বামী এসব পছন্দ করে না বলে মায়া ভদ্রতা বজায় রাখল, সিট ছেড়ে উঠল না পর্যন্ত। এমনি মায়া হৃদকে না বলে চুরি করে এই ট্যুরে যাচ্ছে, সেজন্য মায়ের ভিতরটা হাঁসফাঁস করছে অপরাধ বোধে। হৃদ মায়ার ট্যুরে যাওয়ার বিষয়টা জানলে কি হবে মায়া জানে না। হয়তো হৃদের অবাধ্য হওয়ায় সে মায়ের উপর রেগে যেতে পারে, কিন্তু কতটুকু রাগ করতে পারে তার ধারণা মায়ার আপাতত নেই। সেজন্য মায়া মন খারাপে সেই তখন থেকেই বাসে চুপ করে বসে। মায়ের মনে হচ্ছে এই ট্যুরে সে হৃদের অবাধ্য হয়ে না গেলেও পারত। মায়ার উচিত হয়নি হৃদের কথা অমান্য করে এই ট্যুরে যাওয়ার। মায়াদের একই বাসে আরিফকে দেখা যায় রাকিবের সাথে পেছনের সিটে ভলেন্টিয়ার হয়ে বসে আছে সিনিয়র হিসেবে। মাঝে মধ্যে এদিকটায় তাকিয়ে নিজের বোনদের খেয়ালও রাখছে সে। সবার হইচয়ে মাঝে জুই হঠাৎ মায়ার হাত টেনে নিজের দিকে ফেরালো। অতি গানের শব্দে এক হাতে কান চেপে মায়ের দিকে ঝুঁকে চিল্লিয়ে বলল, কি হয়েছে তোর? সকাল থেকে দেখছি কেমন জানি ভয়ে সিটিয়ে আছিস, কোনো সমস্যা? জুইয়ের কথায় মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিতে দিতে একই গলায় চিল্লিয়ে বলল, জুই, আমার কেমন জানি অস্থির আর ভয় করছে। মনে হচ্ছে এই ট্যুরে ওনার অনুমতি ছাড়া আমার আশাটা ঠিক হয়নি। মায়ের মন খারাপের কারণ হৃদ সেটা বুঝতে পেরে জুই খানিকটা অসন্তুষ্ট গলায় একইভাবে বলল, তাহলে আসলি কেন স্বামীর কথা অমান্য করে? তোকে কে বলেছিল আসতে? নিজে তো লাফিয়ে লাফিয়ে আসলি, এখন আবার ঢং করিস। এতই যদি জামাই ভক্ত হতি তাহলে তাকে অমান্য করে লুকিয়ে এই ট্যুরে যেতি না বেয়াদব। জুইয়ের কথায় মায়ের গলার স্বর খানিকটা কমে আসলো অপরাধ বোধে। তোরা সবাই যাচ্ছিস বলে আমি নিজের মনকে বোঝাতে পারিনি, এজন্য ওনাকে না বলেই চুপি চুপি তোদের সাথে যাচ্ছি। কিন্তু এখন কেমন জানি অস্থির আর ভয় করছে ভিতর ভিতর। মনে হচ্ছে আমি ভুল করেছি। সত্যি আমি ভুল করেছি জুই? কি করব বল না তুই? মায়া অপরাধ বোধের বিষয়টা বুঝে জুই মায়াকে আশ্বস্ত দিয়ে বলল, এখন আর কিছুই করার নেই, যা হওয়ার হয়ে গেছে। অলরেডি বাস ছেড়ে দিয়েছে, তাই এই সফরটা এনজয় কর। একটা দিনেরই ব্যাপার মাত্র। রাতে বাসায় ফিরে ভাইয়ার সাথে যোগাযোগ করে নিস, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন আর মন খারাপ করিস না, কেমন? মায়া হাঁসফাঁস করতে করতে বলল, জয়, আমার কেমন জানি মনে হচ্ছে আমি এই ট্যুর শেষ করে হয়তো আর ফিরতে পারবো না। মায়ার কথায় জুই তেমন গুরুত্ব দিল না, বরং বিরক্ত হয়ে মায়ের কপালে গুঁতো দিয়ে শাসন করে বলল,
বাজে চিন্তা না করে ট্যুর এনজয় কর বলদ। আরিফ ভাইয়া আছে আমাদের সাথে, কিচ্ছু হবে না কারো। জুঁইয়ের কথায় মায়া খানিকটা আশ্বস্ত হলো। আরিফ যে ওদের সাথে ট্যুরে যাচ্ছে সেটা মায়া ভুলে বসেছিল এতক্ষণে, কিন্তু জুঁইয়ের কথায় সেটা পুনরায় মনে পড়তেই মায়ার মনের ভয়, সংশয়, অস্থিরতা খানিকটা কমে গেল। সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছনে তাকালো আরিফের খোঁজে। দেখলো আরিফ রাকিবের সাথে বসে খুবই আস্তে ধীরে কথা বলছে কিছু নিয়ে। মায়ার পিছনে তাকাতে আরিফও হঠাৎ এদিকটায় তাকালো। বোনকে উঠে দাঁড়াতে দেখে আরিফ নিজের সিট ছেড়ে এগিয়ে আসতেই রাকিবও আরিফের পিছন পিছন এই দিকটায় এগিয়ে আসলো। চলন্ত বাসে আরিফ মায়াদের সিটের কাছাকাছি আসতে জিজ্ঞেস করলো ওদের কিছু প্রয়োজন কিনা। জয় মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মায়া আরিফের দিকে তাকিয়ে হাঁসফাঁস করে বলল, ভাই আমার ভয় করছে। কিসের ভয় বোকা, ভাই আছি না? তারপরেও ভাই আমার কেমন জানি অস্থির অস্থির লাগছে। মায়ার কথায় আরিফ এগিয়ে এসে জয়ের উপর দিয়ে মায়ার কপালে একটা হাত ছুঁয়ে দেখল মায়ার কোনো অসুস্থতা আছে কিনা। মায়ার শরীরের তাপমাত্রা ঠিক দেখে আরিফ মায়াকে আশ্বস্ত করতে করতে বলল, কখনো লং বাস জার্নি করিসনি তো, তাই হয়তো এমন অস্থির অস্থির লাগছে। আর কিছুক্ষণ পর দেখবি সব ঠিক হয়ে গেছে, তোরও ভালো লাগবে। আচ্ছা, তোদের ব্যাগ থেকে খাবার রাখা আছে, ওগুলো খেয়ে নে। আর কিছু দরকার পড়লে ভাইকে ডাকিস কেমন? ভাই পিছনে আছে। মায়া ঘাড় কাত করে সম্মতি দিতে আরিফ রাকিব দুজনই জায়গা ছেড়ে নিজেদের সিটে গিয়ে বসলো। মন খারাপের কারণে মায়া ব্যাগ খুলে খাবার পেতেই নিজের মন খারাপের কারণও ভুলে বসলো। পুরো ট্যুর যাত্রায় হইচই আর আনন্দে কাটালো সবার সাথে। শিক্ষক সিনিয়রদের কঠোর নজরদারি আর গাইডলাইনে পুরো ট্যুর যাত্রায় কোনো স্টুডেন্টের কারো কোনো সমস্যা হলো না বিন্দুমাত্র। মূলত শিক্ষার সফর ট্যুরটি ছিল রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার আর শুভলং ঝর্ণা পরিদর্শনের। দর্শনীয় 3টি স্থান পরিদর্শনের ট্যুর যাত্রা শেষ করে সন্ধ্যা 7টা নাগাদ পুনরায় 4টি বাস ছাড়ে গন্তব্যের উদ্দেশ্যে। ছাত্রছাত্রীরা সারাদিনের ঘোরাঘুরি আর ক্লান্তিতে সিটে ঝিমিয়ে বসে রইল। মায়া জুঁই সিটে হেলিয়ে ঘুমিয়ে পড়ল। শ্রেয়া নাদিয়ার অবস্থাও সেম। বাসের মধ্যে যে সকল ছাত্রছাত্রীরা জেগে আছে তারা মূলত ফোনে ব্যস্ত হয়ে আছে তাদের সারাদিনের তোলা ছবিগুলো দেখায়। রাত তখন 9:45 ঘরে। বাস 4টে পুনরায় থামে একটা পাহাড়ি খাবার হোটেলের সামনে। রাতের খাবারটা সবাই এখানেই সারতে চায়, কারণ রাঙ্গামাটি পাহাড়িয়ান এলাকায় এর থেকে সামনে গেলে হয়তো ভালো মানের খাবার হোটেল পাওয়া যাবে না। তাই দলবল বেঁধে সকল স্টুডেন্টদের নিয়ে শিক্ষকরা এই রেস্তোরাঁয় নামলো খেতে। খুবই সতর্ক আর গাইডলাইনের সাথে স্টুডেন্টদের রেস্তোরাঁয় ভেতরে বসালো। 150 স্টুডেন্টের খাওয়া দাওয়া আর ফ্রেশ হতে হতে প্রায় 1.5 ঘন্টার উপর সময় লাগলো। রাত তখন 9:45 থেকে প্রায় 10:20 ঘড়ির কাঁটায় গিয়ে ঠেকেছে। এই খাওয়া দাওয়া পুরো সময়টাতে মায়া, জুঁই, নাদিয়া, শ্রেয়ার সঙ্গে সঙ্গেই ছিল। এর মাঝে 4 জনে ওয়াশরুমে কাজ সেরে পুনরায় আরিফের নির্দেশ অনুযায়ী বাসে গিয়েও বসে পড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই বাসগুলো ছেড়ে দিবে। ইতোমধ্যে সকল স্টুডেন্টের বাসে ওঠা শেষ। ক্লান্ত মায়া পুনরায় জানালা দিয়ে তাকিয়ে বাকি স্টুডেন্টদের দল বেঁধে গাড়ি উঠতে দেখার মধ্যে বেখেয়ালি হঠাৎ চোখ যায় রেস্তোরাঁর অদূরে কিছু ঝাপসা দৃশ্যের দিকে। কৌতূহলী মায়া মাথা বের করে সেদিকে উঁকি মেরে তাকাতেই আরও ঝাপসা কিছু দৃশ্য দেখল সে। অত দূর থেকে মায়া সেই দৃশ্যগুলো ঠিকঠাক বুঝতে পারল না, তবে এতটা বুঝতে পারল সেখানে কিছু একটা হচ্ছে। মায়া সেই দিকে তাকিয়ে থেকে পাশের বসা জুঁইকে ডাকল উঁচু গলায়। মায়ের দেখা অদূরের সেই ঝাপসা দৃশ্যটা কি সেটা দেখানোর জন্য জুঁইকে ডেকে মায়া বলল, জুঁই, জুঁই দেখ তো রেস্তোরাঁর পিছনে কি, ওইখানে কি কিছু হচ্ছে নাকি? আচ্ছা, ওইখানে আমাদের ক্লাসমেট রাফানা ওটা, কিন্তু ও ওখানে কি করছে দেখ তো। অমনোযোগী জুঁই ফোন চালানোতে ব্যস্ত ছিল বলে মূলত মায়ার কথায় তেমন মনোযোগ দিতে পারল না। ওদের সারাদিনের তোলা ছবিগুলো দেখছিল জুঁই, তাই মায়ার কথায় অমনোযোগীভাবে হালকা উকি দিয়ে বাইরে তাকিয়ে অদেখার মতন করে পুনরায় জায়গায় বসে ফোন চালাতে চালাতে বলল, কই কিছুই তো নেই। যদিও কিছু থাকে তাহলে তোর এত কিছু দেখা লাগবে কেন? চুপচাপ বসে থাক। জুঁইয়ের কথায় মায়া তেমন পাত্তা না দিয়ে পুনরায় সেদিকে তাকিয়ে রইল।
মায়ার মন খসখস করছে রেস্তোরাঁর পেছনে ঘোর অন্ধকারের দিকে তাকিয়ে। পাহাড়ি এলাকা হওয়ায় রেস্তোরাঁটাও পাহাড়ের সীমান্তে অবস্থিত। মায়া রেস্তোরাঁর পিছনে পাহাড়ি জঙ্গলের দিকটায় তাকিয়ে রইল। আবছায়া অন্ধকারে মায়ের মনে হচ্ছে সেখানে কিছু একটা হচ্ছে। কারা যেন রাফার সাথে জোরাজোরি করছে। মায়া অত দূর থেকে বেশ একটা বুঝতে পারছে না, কিন্তু এত দূর থেকে দেখে মায়ার কেন জানি তাই মনে হলো। যদিও মায়া শিওর না, কিন্তু তারপরও মায়া চোখের সামনে দৃশ্যগুলো হেলাফেলা করতে পারল না। বরং মায়া পুনরায় জুঁইকে ডেকে সে দৃশ্য দেখাতে চেয়ে একইভাবে বাহিরের দিকে তাকিয়ে বলল, জুঁই, একটু ভালো করে দেখ না প্লিজ। রাফাকে মনে হয় কারা যেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি অন্ধকারে ঠিকঠাক বুঝে উঠতে পারছি না। আমার মনের ভুলও হতে পারে, তাই তুই একটু দেখে বল না। আমি যা দেখছি তুই কি তাই দেখছিস নাকি জুঁই? মায়া বরভর কথায় উত্তর না আসায় মায়া বিরক্ত নিয়ে পাশ ফিরে তাকাতেই দেখল জুঁই পাশের সিটে নেই। শ্রেয়া নাদিয়ার সঙ্গে পিছনের সিটে বসে ফোনে কিছু একটা দেখছে তিনজন মিলে। অস্থির মায়া জুঁইকে না পেয়ে পুনরায় গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালো। দেখলো এবার আর রাফা নামক মেয়েটাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মায়ের মন খসখসে গাড়ির সিট থেকে উঠে দাঁড়ালো। উদ্দেশ্য একবার হোটেলের পিছনে গিয়ে রাফা মেয়েটার খোঁজ করে আসবে বাহিরে আছে কিনা সে। যদি রাফাকে না পায় তাহলে ভাববে মেয়েটা অবশ্যই কোনো না কোনো বিপদে আছে। তখন মায়া না হয় কলেজের স্যারদের বিষয়টা জানাতে পারবে। কিন্তু মায়া আগে নিশ্চিত না হয়ে হুট করে যদি রাফা মেয়েটা বিপদে আছে এমন কথা রটায়, তাহলে দেখা গেল পরে রাফা মেয়েটাকে সুস্থ সবল দেখে মায়া লজ্জায় পড়ে যাবে সবার সামনে। বিভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করার দায়ে মায়া কোলের ব্যাগটা সিটের উপর রাখতে রাখতে কয়েক সিট পিছনে জুঁইকে উদ্দেশ্য করে পুনরায় ডেকে বলল, জুঁই, আমি একটু নিচে যাচ্ছি আরিফ ভাইয়ার কাছে, এক্ষুনি চলে আসব। মায়ের কথায় জুঁই, শ্রেয়া, নাদিয়া তিনজনই এই দিকে তাকালো। মায়ের মুখে আরিফের নামটা শুনে জুঁই বিষয়টা তেমন গুরুত্ব দিল না, বরং অল্প আপত্তি জানিয়ে বলল, ভাই তো আসবেই, তুই এখন নিচে নেমে কি করবি? গাড়ি তো এক্ষুনি ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার আগে চলে আসব, একটু কাজ আছে নিচে। আচ্ছা যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। মায়া ব্যাগটেক ফেলে খালি হাতে বাস থেকে নামলো। আরিফ, রাকিব টিচার্সদের সাথে সামনের বাসগুলোতে স্টুডেন্টদের ওঠানোর কাজে ব্যস্ত। মায়া বসেছিল লাস্ট বাসটিতে। ওদের বাসের সবার কাজ শেষ বলে এদিকে তেমন কারো হেয়াল নেই। মায়া বাস থেকে নেমে একবার ভাবলো আরিফের কাছে যাবে, আরিফকে জানাবে মায়া ওইদিকের হোটেলের পিছনে রাফাকে দেখেছিল, ওর সাথে কারা যেন ছিল। পর মুহূর্তে মায়া ভাবলো ওর মনের ভুলও হতে পারে, সেজন্য মায়া আগে সেই দিকটায় একবার উঁকি মেরে দেখতে চাইল আসলে সেই দিকে কেউ আছে কিনা। ভাবনা অনুযায়ী মায়া সত্যি সত্যি বাসের উল্টো পথে হাঁটল। অল্প স্বল্প চিপা রাস্তা ধরে হোটেলের পিছনে এসে তেমন কাউকে পেল না। বেশ অন্ধকার হওয়ায় আশেপাশে তাকাতেই মায়ের গা চমচম করে উঠল ভয়ে। হোটেলের পিছনের দিকটায় বেশ উঁচু পাহাড় মাথা তুলে দাঁড়িয়ে আছে। পাহাড়ি গাছগাছালিতে ঘেরা জঙ্গলের মতন হয়ে আছে। মায়ের গা শিরশির করে উঠল ভয়ে। অন্ধকারে আশেপাশের কাউকে দেখতে না পেয়ে মায়া ফিরতে গিয়ে কারো ঘুঙানির শব্দে কানে আসলো। চমকে ওঠার মতন দ্রুত আশেপাশে তাকালো সে। তেমন কাউকে দেখতে না পেয়ে মায়া ঘুঙানির শব্দ অনুসরণ করতে চাইল। থেমে থেমে অল্প শব্দ কানে আসতেই মায়া সেই শব্দের উৎস অনুসরণ করে এক পা দু পা সামনে এগোতে এগোতে হোটেল থেকে বেশ খানিকটা দূরে পাহাড়ির চূড়ায় উঠতে উঠতে দেখল বেশ কিছু ছেলে একত্রে একটা মেয়ের হাত পা মুখ বেঁধে মেয়েটিকে কোথাও নিয়ে যাচ্ছে তাড়াহুড়ো করে। আতকে ওঠার মতন মায়া থমকে গেল অন্ধকারের মধ্যে ওদের কলেজের সাদা ড্রেস পরিহিত মেয়েটিকে দেখে। তার মানে মায়া তখন গাড়িতে বসে ঠিক দেখেছিল এই মেয়েটি রাফা ছিল, আর এই ছেলেগুলো তখন রাফাকেই জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছিল। অনেক দূর হওয়ায় মায়া তখন সেটা বুঝতে পারেনি। এজন্যই মায়া জুঁইকে এতবার বলেছিল এই দিকটায় তাকাতে। বেখেয়ালি জুঁই তখন যদি মায়ার কথাগুলো একবার মনোযোগ দিয়ে শুনতো বা দেখতে চাইতো মায়া আসলে কি দেখাতে চাইছে, তাহলে আজ রাফা মেয়েটা বিপদে পড়তো না হয়তো। তার আগেই মায়া সবাইকে জানিয়ে রাফা মেয়েটাকে এই ছেলেগুলোর হাত থেকে বাঁচিয়ে দিত। আতঙ্কিত মায়া কি করবে চট করে বুঝতে পারল না।
এখন যদি মায়া দৌড়াদৌড়ি করে পুনরায় বাসের কাছে ফিরে যায় সবাইকে এটা জানাতে ওদের কলেজের রাফা নামের একজন শিক্ষার্থী বিপদে পড়েছে, কারা যেন মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছে সেটা বলতে, তাহলে সবাইকে নিয়ে মায়া ফিরে আসতে আসতে রাফা মেয়েটাকে হারিয়ে ফেলবে। আবার এই মুহূর্তে মায়া একা রাফার পিছনে গিয়েও কোনো লাভ নেই। ওর দ্বারা এতগুলো ছেলের থেকে মেয়েটাকে একা বাঁচানো সম্ভব না। অস্থির মায়া কি করবে বুঝতে না পেরে ওই পাহাড়ি নেশাখোর ছেলেগুলোর পিছনে হাঁটল। অন্তত কোথায় নিয়ে যায় রাফাকে সেই লোকেশন দেখে না হয় মায়া পুনরায় ফিরে এসে সবাইকে জানাবে সেটা। ভাবনা অনুযায়ী মায়া তাই করল। হোটেল থেকে বেশ অনেকটা দূরে নিয়ে যায় রাফাকে ছেলেগুলো। পাহাড়ের শীর্ষ চূড়ায় এনে রাখলো মেয়েটিকে হাত পা মুখ বাঁধা অবস্থায়। তার কিছুটা সামনে আগুন জ্বালিয়ে হইচই করে নেশা করা বোধ হলো এক একজন। এই সব কিছুর মাঝে মায়া ছেলেগুলোর পিছন ছুটতে ছুটতে অন্ধকারের মাঝে নিজেদের হোটেলের রাস্তা ভুলে বসল। এই অচেনা অজানা পাহাড়ি এলাকায় মায়া নতুন। কোন দিকে মূল রাস্তা আর কোন দিকে বিপদ সংকেত তাও জানা নেই মায়ার। আতঙ্কিত মায়া রাফার খুঁজে নিজের জীবনেও বিপদে ফেলল। পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে অসংখ্যবার উঁচু নিচু গর্তে হোঁচট খেয়ে পড়ায় গায়ের সাদা ড্রেস লাল মাটিতে ময়লা ময়লা করে ফেলেছে ততক্ষণে। তারপরেও হাল ছাড়েনি। নিশ্চুপের ছেলেগুলোর পিছনে ছুটতে ছুটতে নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত পৌঁছালো। পাহাড়ি গাছের আড়ালে নিজেকে লুকিয়ে দেখল প্রায় 8 থেকে 10 জনের মতো পাহাড়িয়ান নেশাখোর ছেলে পেলে হবে। আর এদের বসবাস মূলত পাহাড়ের চূড়ায় হয়ে থাকে। মায়া আশেপাশের গা ছমছম করা পরিবেশটা দেখল। পাহাড়ি গাছের ডালপালা কেটে বসার মতন একটা টুল বেঁধে রেখেছে। এর পাশেই একটা বাঁশের চৌকি দেখা গেল। আর মাঝের খালি জায়গাটাতে ছেলেগুলো গোল করে বসে মধ্যস্থতায় আগুন জ্বালিয়ে হাতের তালুতে কিছু একটা ঘষে ঘষে বারবার সেটা মুখে দিয়ে নেশা করছে তারা। মূলত বোকা মায়ার ধারণা নেই পাহাড়িয়ান নেশাখোর ছেলেগুলোর ভয়ঙ্করতা সম্পর্কে। যদি থাকতো তাহলে কখনোই নিজের জীবন বিপদে ফেলে একা মেয়ে হয়ে অন্য মেয়েকে বাঁচাতে আসতো না এই মধ্যরাতে। বরং দ্রুত নিজের কলেজের কর্তৃপক্ষদের জানাতো বিষয়টি। মায়ের বোকামিতে সে নিজে ফেঁসে গেল। আর এই বিষয়টা সম্পর্কে ওর নিজেরও জ্ঞান ছিল না। মূলত পাহাড়িয়ান নেশাখোর ছেলেদের কোনো জাত বংশ হয় না। তারা বেনামে পাহাড়ি জঙ্গি বলে মানুষের কাছে পরিচিত। এদের দিয়ে অন্ধকার জগতের সকল কাজ করায় দুনিয়ার ক্ষমতাশীল মানুষরা। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, অপহরণ, নারী পাচার, অস্ত্র পাচার, কিডন্যাপিং, জঙ্গি আর দুনিয়ার সকল অরাজকতার কাজ করানো হয় এসব পাহাড়িয়ান নেশাখোর ছেলেপেলেদের দিয়ে। এমন ভয়ঙ্কর জঙ্গিদের হাতে কোনো ছেলে মানুষ পড়লেই তার জীবন নিয়ে ফিরতে পারে না। সেখানে মায়া একা মেয়ে হয়ে এসেছে আরেকজন মেয়েকে বাঁচাতে। নিরস্ত্র মায়ার হাতে একটা ফোন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। খালি হাতে বান্ধবীকে বাঁচাতে এসে সে নিজের জীবনও রিস্কে টানল। কিছু সময় পার হতেই পরিস্থিতি অল্প শিথিল হলো। ছেলেগুলোকে নেশায় মেতে থাকতে দেখে মায়া গাছের আড়াল হতে অল্প উঁকি মেরে দেখল রাফাকে। মায়ের থেকে কিছুটা দূরে রাফাকে ছেলেগুলো ওর হাত পা মুখ বাঁধা অবস্থায় ফেলে রেখেছে মাটিতে। হয়তো নেশা করার পরপরই ঝাঁপিয়ে পড়ার চিন্তা ভাবনা। মায়া আর কিছুই ভাবল না। নিজের ক্লাসমেটকে বাঁচাতে হামাগুড়ি দিয়ে গিয়ে বসল রাফার পিছনে। রাফা তখন নিজের হাতের পায়ের বাঁধন ছাড়ানোর চেষ্টায় আর্তনাদের চিৎকার করার মতন ঘুমগাচ্ছিল ছাড়া পাওয়ার জন্য। মাটিতে পড়ে ছটপট করার সময় হঠাৎ পায়ের কাছে যখন কারো উপস্থিতি বুঝতে পারল, তখন আতঙ্কিত রাফা প্রাণ বাঁচাতে প্রহার করে বসল মায়াকে। নিজের দুপা একত্রে বাঁধা অবস্থায় লাথি মারল মায়াকে। আঘাত পেয়ে ছিটকে পড়ার মতন উল্টে পড়ল মায়া। রাফা মনে করেছিল নেশাখোর ছেলেগুলোর মধ্যে কেউ একজন ওকে ছোঁয়ার চেষ্টা করছে। সেজন্য গঙ্গানি অবস্থায় মাথা তুলে পায়ের কাছটায় তাকাতেই দেখল মায়াকে পুনরায় দৌড়ে গাছের পেছনে লুকাতে। মায়াকে দেখে আতঙ্কিত রাফা সুস্থির হলো। শেষ ভরসার আশ্রয়ের খোঁজে মায়াকে উদ্দেশ্য করে গাছের পিছনে তাকিয়ে আরও জোরে জোরে ঘোঙ্গাতে লাগলো ওকে বাঁচাতে। অথচ মায়া রাফাকে বাঁচাতে এসেও ও কেন পুনরায় পালিয়ে গেল সেটা বুঝতে রাফার আরও কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন দেখলো একটা নেশাখোর ছেলে এই দিকটায় এগিয়ে আসছে রাফার উদ্দেশ্যে।
মূলত রাফার তখন মায়াকে দেখে হঠাৎ চিৎকারের শব্দে এই ছেলেটিকে পাঠিয়েছে দেখতে বাকি ছেলেগুলো। পাহাড়ি এলাকায় বন্যপ্রাণী বেশি থাকে, এরা একা মানুষ পেলে আক্রমণ করে বসে। সেজন্য রাফার চিৎকারে দেখতে আসলো কোনো বন্যপ্রাণী আক্রমণ করেছে কিনা, কিন্তু আশেপাশে তেমন কিছু দেখতে না পেয়ে রাফার সামনে ছেলেটি বসতে বসতে ওর গাল আঁকড়ে ধরে ঝরঝরে চট্টগ্রামের ভাষায় নেশাক্ত গলায় বলল, শালি, হুদাই না চিল্লাইয়া শরীরের শক্তি ধরে রাখ। 10টা পুরুষ মানুষের সারা রাত মনোরঞ্জন করতে তোর অনেক শক্তির প্রয়োজন হবে। নেশা করবি? তাহলে তোরও আমাদের মতন বহুত শক্তি হইব শরীরে, তখন আমাদের মজা দিতে পারবি, তুইও মজা লইতে পারবি। দাঁড়া, আনতেছি তোর জন্য নেশা। কথাগুলো বলেই আবারও ছেলেখোর ছেলেটা হেলতে দুলতে হাঁটলো বাকি ছেলেদের উদ্দেশ্যে। হয়তো নেশা নিয়ে ফিরবে আবার। ছেলেটিকে চলে যেতে দেখে মায়া পুনরায় গাছের পিছন হতে বের হলো। এবার মায়াকে দেখে রাফা তেমন একটা হইচই করল না, বরং চুপ রইল। তাড়াহুড়োয় মায়া দ্রুত হাতে রাফার পিঠে ওর হাতের বাঁধন খুলে দিতেই রাফা উঠে বসল। মায়া ওর পায়ের বাঁধন খুলতে খুলতে রাফা নিজে ওর হাতের বাঁধন খুলে আতঙ্কিত গলায় খানিকটা উঁচু স্বরে মায়াকে শুধালো, তুই এখানে কিভাবে এসেছিস মায়া? রাফার উঁচু গলায় আতঙ্কিত হলো মায়া। তাড়াহুড়োয় তৎক্ষণাৎ রাফার মুখ চেপে মায়া সতর্ক করতে করতে ফিসফিস গলায় বলতে চাইল, আস্তে কথা বল রাফা, নয়তো ধরা পড়ে যাব আমরা। মায়ার সতর্কতায়ও তেমন কাজ হলো না। রাফার বোকামিতে ততক্ষণে চলে যাওয়া ছেলেটিও পেছনে ঘুরে তাকালো মেয়েলি কণ্ঠ শুনে। দেখলো ওদের ধরে আনা মেয়েটিকে অন্য নতুন আরেকটা মেয়ে মুখ চেপে ধরে আছে ছাড়া পাওয়া অবস্থায়। নতুন মেয়ে মায়াকে দেখে নেশাখোর ছেলেটি চিল্লিয়ে ওঠে বাকিদের উদ্দেশ্যে। পুনরায় চট্টগ্রামের ভাষায় ডেকে বলল, খিরে, কই তোরা? দেখ, এইখানে আরও একটা নতুন মাইয়া আইছে। আমাদের পুরাতন মাইয়াটারে তো ছাড়াই নিয়ে যাইতেছে। তোরা কই? তাড়াতাড়ি আয়, ধরশালি রে। বগল থাবার মতন রাফার এক হাত চেপে আতঙ্কিত মায়া তৎক্ষণাৎ দৌড়ালো পাহাড়ি এলোমেলো রাস্তা ধরে। কোথায় যাচ্ছে, কোন রাস্তা ধরে দৌড়ালে হোটেলে পৌঁছাতে পারবে তার কিছুই জানা নেই মায়ার। শুধু জানে এই ছেলেগুলোর হাত থেকে নিজেকে এবং রাফাকে বাঁচাতে হবে। হয়তো রাফার তখন ওইভাবে চিল্লিয়ে কথাগুলো না বললে দুজন নিশ্চুপে পালিয়ে আসতে সক্ষম হতো, কিন্তু ভয়ার্ত রাফার বোকামিতে ওর সাথে সাথে মায়াও ফেসে গেল জঙ্গিদের হাতে। আতঙ্কিত দুজন প্রাণের ভয়ে যেদিকে দু চোখ যাচ্ছে সেই দিকেই দৌড়াচ্ছে। অথচ অচেনা পথে দৌড়ানোতে দুজন আবারও নতুন করে বিপদের সম্মুখীন হবে কিনা জানা নেই কারো। পিছনের পাহাড়িয়ান জঙ্গিগুলোর হাত থেকে চিল্লানোর শব্দ শোনা যাচ্ছে অনবরত। আতঙ্কিত দুই বান্ধবী পিছনে না তাকিয়ে বুঝতে পারছে ছেলেগুলো ওদের উদ্দেশ্যেই ঝড়ের বেগে দৌড়ে আসছে। প্রাণপণ দৌড় আর হোঁচট খেতে খেতে পাহাড়ের চূড়া থেকে দেখলো সারিবদ্ধভাবে মায়েদের কলেজের বাস 4টে চলে যাচ্ছে পাহাড়ের বুক ঘেঁষে রাস্তা দিয়ে। বাসের উজ্জ্বল আলোয় মায়াদের মোটেও চিনতে ভুল হলো না নিজেদের কলেজ বাসগুলোকে। আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো নিজের আপনজনদের এভাবে চলে যেতে দেখে। মায়াদের বাসগুলো ওদের খোঁজ না করে চলে যেতে দেখে পাহাড়ের চূড়ায় থেকেই মায়ার আপার হাত চেপে সেদিকে দৌড়াতে দৌড়াতে চিল্লাতে চাইল বাসগুলোকে থামাতে, কিন্তু পর মুহূর্তে সতর্কতায় আর চিল্লালো না। পিছনে পড়ে থাকা ছেলেগুলো যদি ওদের খোঁজ পেয়ে যায় সেজন্য। দিনের আলোয় পাহাড়ে উঁচু নিচু রাস্তায় চলা মুশকিল। হোঁচট খেয়ে পাহাড়ের উপর থেকে তলদেশে পড়ার সম্ভাবনা বেশ। এমত অবস্থায় রাতের 11টায় চাঁদবিহীন অন্ধকারে পাহাড়ের রাস্তায় দৌড়ানোটা আরও ভয়ঙ্কর। জানাশোনা ট্রেনিংপ্রাপ্ত ট্রেনাররা এমন রাতে পাহাড়ের বুকে নামে না পাহাড়ি জঙ্গি বিষাক্ত জীব বস্তু বা বিষধর সাপের তাড়নায়। সেখানে দুটো মেয়ে হয়ে ওদের চারদিক থেকে বিপদ আর বিপদ জড়িয়ে আছে। ভয় পেয়ে থেমে গেলে নেশাখোর ছেলেদের হাতে ইজ্জত খইয়ে মরতে হবে, আর নয়তো প্রাণের তাগিদে দৌড়াতে চাইলে যে কোনো সময় পাহাড়ি হিংস্র প্রাণী বা বিষাক্ত সাপের কবলে পড়ে মরতে হবে। মোট কথা, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে মায়া প্রাণ বাঁচানোর তাগিদে রাফার হাত চেপে দৌড়াচ্ছে চলে যাওয়া বাসগুলোকে ধরতে। বেখেয়ালি দৌড়ানোতে একটা সময় অন্ধকারের ছোট্ট গর্তে হোঁচট খেয়ে দুজনেই উল্টে পড়ল পাহাড়ের উঁচু থেকে নিচে। আর এই উল্টে পড়া দুজনের বেশ কাজে দিল। পাহাড়ের উপর থেকে সোজা রাস্তায় এসে পড়ল।
মায়া থেকে বেশ কিছুটা দূরে ছিটকে পড়ল রাফা। হাতে পায়ে শরীরের জায়গায় জায়গায় ব্যথা পেল দুজনই এত উঁচু থেকে পড়ায়। আতঙ্কিত মায়া ব্যথায় গঙ্গিয়ে উঠে বসতে বসতে নিজেদের বাসের খোঁজ করল। দেখল মায়াদের থেকে বেশ খানিকটা দূরে বাস চারটে চলে যাচ্ছে। বসে থেকে মায়া চেঁচালো বাসগুলোর উদ্দেশ্যে। মায়ের দেখা দেখি রাফাও সেম কাজ করলো, কিন্তু বাসগুলোকে থামাতে না দেখে মায়া নিজের শরীরের ব্যথা ভুলে পুনরায় রাফার হাত চেপে টেনে তুলে দৌড়ালো বাসের পিছন পিছন। এমনই দীর্ঘ সময় ধরে পাহাড়ের উঁচু নিচু রাস্তা ধরে দৌড়াচ্ছে দুজন। এখন আবার চলন্ত বাসের পিছন পিছন দৌড়াতে হচ্ছে ওদের জন্য থামতে। কিন্তু চলন্ত বাসগুলোতে মায়েদের ডাক পৌঁছালো না, আর না মিউজিকের জন্য কেউ শুনতে পেল বুক ফাটা দুই কন্যার আর্তনাদের চিৎকার। বাস থামাও, কেউ আমাদের নিয়ে যাও, আরিফ ভাই, আরিফ ভাই, আমরা বিপদে পড়েছি, আমাদের বাঁচাও, ঝুঁই, এই ঝুঁই। মায়ের আপার পরপর চিৎকারের শব্দে দুপাশের পাহাড়ের প্রতিধ্বনিত হয়ে পুনরায় সেটা ফেরত আসছে। তারপরও চলন্ত বাসের কেউ শুনল না ওদের আর্তনাদের চিৎকার। দৌড়াতে দৌড়াতে বাসগুলো চোখের সামনে থেকে বহুদূর চলে যেতে থেমে গেল দুজন। দীর্ঘ সময় ধরে বাসের পিছনে দৌড়াতে দৌড়াতে নিঃশ্বাস ফুরে আসে দুজনের হাঁপাতে হাঁপাতে। গলা শুকিয়ে দুজনের কাশি উঠল অনবরত। কাশতে কাশতে নিঃশ্বাসের অভাবে দুজনই মাঝ রাস্তায় বমিও করে বসল। ক্লান্তিতে হাঁটু গেড়ে রাস্তায় বসতেই ওদের কানে আসলো ছেলেগুলোর হুঙ্কারের শব্দ। ভয়ার্ত মুখে দুজনেই তৎক্ষণাৎ পিছন ফিরে তাকাতেই দেখল বাকি ছেলেগুলোর একজন ওদের ঠিক কাছাকাছি চলে এসেছে। মায়েরা এতক্ষণ বাসের পিছনে দৌড়ানোর ফলে পেছনে পড়ে থাকা গুন্ডগুলোর কথা প্রায় ভুলে বসেছিল দুজন। কিন্তু এখন আতঙ্কিত দুই বান্ধবী পিছন ফিরে তাকাতে দেখল মোটা লাঠি হাতে একজন ছেলে দৌড়ে আসছে মায়েদের দিকে। বাকি ছেলেগুলো হইচই করে পাহাড়ের চূড়া থেকে নিচে নামছে চিল্লাতে চিল্লাতে। আতঙ্কিত দুই বান্ধবী তৎক্ষণাৎ প্রাণের ভয়ে উঠে দাঁড়ালো। পুনরায় রাফার হাত চেপে মায়া একইভাবে দৌড়াতে গেলে পিছনে দৌড়ে আসা ছেলেটা হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারল মায়ের উদ্দেশ্যে। দক্ষ হাতের ঢিলে মায়ার পায়ে আঘাত পেতেই মুখ থুবড়ে পড়ল পিচ ঢালা রাস্তায়। একভাবে রাফাও পড়ল মায়ের সঙ্গে। সেই সুযোগে এগিয়ে আসা ছেলেটা সঙ্গে সঙ্গে আটকালো মায়াদের। মায়ের উপর ক্ষোভ থেকেই প্রথম প্রহার করলো মায়াকে ছেলেটি। মায়ের হিজাবের উপর দিয়ে মায়ের চুল মুঠি চেপে ধরে বিশ্রী ভাষায় গালি দিতে দিতে বলল, শালি, অনেক দৌড় করিয়েছিস, আজকে দেখব তোর শরীরের কত তেজ। এক হাতে মায়ের চুলের মুঠি চেপে অন্য হাতে রাফাকেও আটকালো। নিজের বাকি সঙ্গীদের ডেকে চট্টগ্রামের ভাষায় চিল্লিয়ে বলল ছেলেটি, এই তোরা কই, এদিকে আয়, শালিদের ধরেছি, তাড়াতাড়ি আয়, আমা, আহ। বাকি কথাগুলো শেষ করার আগেই ভাঙা রাস্তায় ভাঙা ইট তুলে এলোমেলোভাবে নেশাখোর ছেলেটির চোখ আর কপাল মিলিয়ে আঘাত করল মায়া। আঘাতের তাড়নায় চিৎকার করে তৎক্ষণাৎ মায়ের চুল ছেড়ে নিজের চোখে হাত দিতে উঠে দাঁড়ালো মায়া। রাস্তায় পড়ে থাকা রাফাকে হাত টেনে তুলে পুনরায় পাহাড়ি রাস্তা ধরে দৌড়াতে দৌড়াতে আতঙ্কিত মায়া রাফার উদ্দেশ্যে বলল, আমাদের বাঁচানোর মতো আর কেউ নেই রাফা, নিজের প্রাণের লড়াই এবার আমাদেরকেই করতে হবে। আমাদের আপনজনগুলো আমাদের ছেড়ে চলে গেছে রাফা, এখন আল্লাহ ভরসা, তিনি আমাদের সহায় হবেন ইনশাল্লাহ। শুধু পা থামাস না, তাহলেই হবে। দীর্ঘ সময় দৌড়াতে দৌড়াতে ক্লান্তিতে হাঁপিয়ে উঠেছে দুজনই। শ্বাস ফুলে যাচ্ছে, শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়া অনুভব করলো ওর ডান পায়ে ভীষণ ব্যথা আর ভিজা অনুভব করছে। হয়তো তখনকার ছেলেটি মায়াকে লাঠি ছুঁড়ে মারায় ওর পা কেটে রক্ত ঝরছে, কিন্তু তারপরেও নিজের দৌড় কমালো না। মায়ের সঙ্গে রাফাও দৌড়াতে দৌড়াতে কান্না মিশ্রিত গলায় বলল, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে মায়া, যে কোনো সময় জ্ঞান হারাবো মনে হয়। আজ আমাদের মৃত্যু নিশ্চিত, ওরা আমাদের ধরতে পারলে জানে মেরে ফেলবে। শরীরের ব্যথা আর আঘাতে ভয়ে চোখ দিয়ে পানি মায়ারও পড়ছে, কিন্তু তারপরেও হাল না ছেড়ে দৌড়াতে দৌড়াতে রাফাকে সাহস দিয়ে বলল, আল্লাহ ভরসা রাফা, হাল ছাড়িস না, আল্লাহ আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ। তারপরেও আজ যদি মরতে হয় তাহলে ইজ্জত সম্মানে মরব, কিন্তু তারপরেও এসব নোংরা জঙ্গিদের হাতে ইজ্জত খোয়াবো না। আয়। সারি সারি পাহাড়ের বুক ঘেঁষে তৈরি করা যানবাহনের রাস্তা। রাস্তার দুই পাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে এক একটি পাহাড়।
আবার সেই পাহাড়ের গায়ে হেলিয়ে উঠে আছে যেন অন্য একটি পাহাড়। ছোট বড় উঁচু নিচু অসংখ্য পাহাড়ের মেলা দেখা যায় দিনের আলোয় এই দিকটায়, কিন্তু রাতের আলোয় সেই পাহাড়গুলো ভয়ঙ্কর কালো ছায়া ছাড়া তেমন কিছুই দেখা বা বোঝা যায় না। এমন অন্ধকার রাতে দুই পাহাড়ের বুক ঘেঁষে মায়ার আপার হাত চেপে দৌড়াচ্ছে উদ্দেশ্যবিহীন গন্তব্যে। আশেপাশে বাড়িঘর, মানুষজনের চিহ্ন পর্যন্ত নেই যে কারো কাছে সাহায্য চাইবে। আছে শুধু নিস্তব্ধ পাহাড়ের হাহাকার আর ঝিঝি পোকার শব্দ। অসংখ্য বনশিয়ালের খাক ছাড়া হুঙ্কারের ডাকও শোনা যাচ্ছে। এই অচেনা জায়গার নাম, ঠিকানা, লোকেশন কিচ্ছু জানা নেই মায়ার। এমনকি ওরা কোথায় আছে তাও জানে না। মায়া দৌড়াতে দৌড়াতে পেছন ফিরে দেখল ছেলেগুলোর অবস্থা কোথায়। আহত ছেলেটাকে ঘিরে বেশ কয়েকজন ছেলে দাঁড়িয়ে আছে রাস্তায়। বাকি ছেলেগুলো এই দিকটায় এগিয়ে আসছে মায়াদের ধরতে। এইখান থেকেও মায়া ওদের চিৎকারের শব্দ শুনতে পাচ্ছে। সেজন্য মায়া বুদ্ধি খাটিয়ে আর সোজা রাস্তা ধরে দৌড়ালো না, কারণ সোজা রাস্তা ধরে দৌড়ানো মানেই একটা সময় ছেলেগুলোর হাতে সহজে ধরা পড়ে যাওয়া হবে। পিচ ঢালা রাস্তায় মায়াদের সরাসরি দেখতে পারবে, সেজন্য ওদের ধরাও সহজ হবে। কিন্তু পাহাড়ি রাস্তা ধরে দৌড়ালে ওদের খোঁজ পাওয়াই মুশকিল হবে। মায়াদের দেখতে না পারলে খোঁজ মুশকিল হবে বলেই মায়া সোজা রাস্তা থেকে পাহাড়ি রাস্তা ধরলো রাফাকে নিয়ে। অচেনা অজানা পাহাড়ের বুকে উঠতে লাগলো অন্ধকারের মাঝে। কোথায় যাচ্ছে জানা নেই, কিন্তু এই রাতে পাহাড়ের মাঝে কোথাও একটা আশ্রয় নিতে হবে ওদের, নয়তো বেশিক্ষণ দৌড়ে ওদের দ্বারা আর সম্ভব হবে না। অলরেডি দুজনের শরীর ছেড়ে দিচ্ছে আঘাতে আঘাতে। মায়ার আঘাতপ্রাপ্ত পায়ে আরও আঘাত পাচ্ছে পাহাড়ের উঁচু নিচু ঘটতে আর গাছের ডালপালায় হোঁচট খেতে খেতে। দৌড়াতে দৌড়াতে পাহাড়ের মধ্যস্থতায় ছোট গুহায় সন্ধান পেতেই মায়া সেটাতে ঢুকে পড়ল রাফাকে নিয়ে। চেপে চেপে দুই বান্ধবী একত্রে বসতেই মায়া দ্রুত ছোট গাছ পালা টেনে গুহার মুখ ঢেকে দিল। ভয়, অস্থিরতা, আতঙ্কে দুজনেই সিটিয়ে বসল। দীর্ঘ সময়ের দৌড়াদৌড়িতে শ্বাস ফুলে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে দুজনই। এর মাঝে ছেলেগুলো দৌড়াদৌড়ি আর খাক ছেড়ে হুঙ্কারের শব্দ শোনা গেল গুহার সামনে। আতঙ্কে রাফা কেঁদে উঠতেই মায়া দ্রুত ওর মুখ চেপে ধরল ভয়ে। অন্ধকারের মাঝেই রাফার মুখ চেপে মায়া ওকে আটকালো শব্দ করা থেকে। একবার যদি কোনো কারণে ছেলেগুলোর হাতে ধরা পড়ে তাহলে এবার আর প্রাণের রক্ষা হবে না। আতঙ্কিত মায়া ততক্ষণ পর্যন্ত রাফার মুখ চেপে রইল যতক্ষণ পর্যন্ত ছেলেগুলো ওদের গুহা হতে দূরে না যাচ্ছে। এর মাঝে দেখতে পেল ছেলেগুলো হাতে ফোনের আলোয় ওদের সন্ধান করতে। রাগান্বিত ছেলেগুলো মায়াদের খুঁজতে খুঁজতে গুহার সামনে দাঁড়াতে দাঁড়াতে গালি দিয়ে বলল, শালি দুইটা জীবনে দৌড় করাচ্ছে আজ, একবার শুধু পাইয়া নেই, দুইটারে কুবায়ে মারুম শালিগো। নতুন মাইয়াটা আছে না, যেটা আমাদের থুইলা না মাইয়াটারে ছাড়াইয়া লইয়া গেল, ওই মাইয়াটা বেশ চতুর। এই শালি আমাদের এত দৌড় করাচ্ছে, একবার খালি এই শালি ধরতে পারলে সবার আগে কুবাইয়া মারুম এইডারে, তারপর শালির কাঁচা মাংস সিদ্ধ কইরা কাঁচা খামু। এই শালি আমার শরীরে জিদ উঠাইয়া দিছে, এইডারে না ধরা পর্যন্ত শান্তি নাই। এই সবাই একত্রে দৌড়ানোর দরকার নাই, সবাই আলাদা আলাদা হইয়া দৌড়া। মাইয়া দুইটা আশেপাশেই হইব, এই পাহাড়ে বেশিক্ষণ দৌড়াইতে পারবো না। এর থেকে সামনে গেলেই ডাকাতের হাতে পড়ব। এর আগেই আমাদের মাইয়া দুইটারে ধরতে হইব। ছেলেটির কথা হইচয়ে বাকি ছেলেগুলোর সম্মতি দিয়ে সবাই আলাদা আলাদা হয়ে ছড়িয়ে পড়ল মায়াদের খুঁজতে। গুহার সামনে কারো উপস্থিতি টাহর না পেয়ে রাফার মুখ ছাড়ল মায়া। বুকে হাত বেঁধে মায়া সুস্থির নিঃশ্বাস নেওয়ার মধ্যে রাফা ভয়ার্ত গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়া, ওরা সবাই তো তোর উপর ভীষণ রেগে আছে আমাকে ছাড়িয়ে এনেছিস বলে। আমার জন্য তুই তোর নিজের জীবনও বিপদে ফেলে দিলি। আজকে তুই না থাকলে হয়তো এতক্ষণে আমার সব শেষ হয়ে যেত ছেলেগুলোর হাতে। তোর ঋণ আমি কোনোদিন শেষ করতে পারবো না। তুই আমার জন্য ফেরেশতা হয়ে এসেছিস, আর তুই আমার জন্য ঋণাখান হয়ে এসেছিস এই ফাটা বাঁশ গলা নিয়ে। বারবার সতর্ক করছি উঁচু কথায় কথা না বলতে, তারপরও ফাটা বাঁশের মতন চিল্লিয়ে কথা বলছিস। তোর এই বাঁশ গলার জন্য আজ এই অবস্থা আমাদের, নয়তো সে কখন তোকে নিয়ে চুপিসারে পালিয়ে যেতাম।
গলার এত জোর থাকলে তখন রাস্তায় পড়ে চিল্লালি না কেন? অন্তত তোর গলার জোরে আমাদের বাস থেমে যেত, আমরাও নিরাপদে থাকতাম। পুনরায় রাফার উঁচু গলায় মায়া খানিকটা রাগ নিয়ে উক্ত কথাগুলো পিষপিষে শুধালো রাফাকে। মায়ার কথায় রাফা চুপ করে গেল। সত্যি, তখন রাফা মায়াকে দেখে বোকামি করে না চিল্লালে হয়তো এখন ওদের এত দৌড়াদৌড়ি করতেই হতো না, নিশ্চুপে পালিয়ে আসতে পারত। রাফা নিজের ভুল বুঝতে পেরে মায়ের সঙ্গে আরও চেপে বসল। মায়ার উদ্দেশ্য করে নরম গলায় ফিসফিসিয়ে বলল, তুই অনেক সাহসী মায়া, তোকে দেখে এত সাহসী মনে হয় না। মনে হয় তুই ভীষণ বোকা আর সহজ সরল মেয়ে হবি। আচ্ছা, তোর ভয় করছে না? ছেলেগুলোর হাতে ধরা পড়লে কি হবে আমাদের সেটা ভেবে? রাফার কথায় মায়া মাটির দেয়ালে হেলিয়ে বসল। ডান পায়ে ভীষণ ব্যথা করছে ওর। অন্ধকারে মায়া নিজের ডান পাটা ছুঁতেই চোখ খিঁচে গেল ব্যথায়। বুঝতে পারল পা কেটে জখম হয়ে গেছে পুরোটা পা। মায়া দুহাতের ডান পাটাকে কাছে টানতে টানতে রাফার কথার উত্তরে বলল, ভয় পেলে কি হবে? আমাদের কে বাঁচাতে আসবে এখানে? আশেপাশে দেখছিস কাউকে তুই? তাহলে ভয় পেয়ে নিজেকে গুন্ডাদের হাতে তুলে দিব কেন বল আমাকে? অন্ধকারে মায়ার পায়ের আঘাতটা ঠাহর করতে পারল রাফা। সেজন্য একইভাবে বলল, আমি তা বলিনি। আসলে আমি বলতে চাচ্ছিলাম, এমন একটা পরিস্থিতির মাঝে তুই এত সাহস কোথায় পাচ্ছিস? আমার তো ভয়ে জান বের হয়ে যাচ্ছে। আমি জানি না রাফা, এত সাহস কোথা থেকে পাচ্ছি। তবে আজ আমার মনের জোর এমনি আসছে বলেই নিজের ভীষণ সাহসী মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আজ লড়াই করে হলেও নিজেকে বাঁচাতে হবে, কারণ আমি অন্য কারো আমানত। আমাকে না পেলে সে পাগল হয়ে যাবে। আমার তার জন্য হলেও নিজেকে হেফাজত রাখতে হবে রাফা। মায়ার কথার মানে বুঝতে পারল না রাফা। সেজন্য রাফা মায়াকে কিছু প্রশ্ন করবে তার আগে মায়া বলল, তোর কাছে কোনো ফোন টোন হবে রাফা? থাকলে বের কর, কারোর সাথে যোগাযোগ করা দরকার, নয়তো এখান থেকে আমরা বের হতে পারবো না। মায়ের কথায় টনক নড়ল রাফার। ও দুটো ফোন সঙ্গে নিয়ে এসেছিল এই ট্যুরে। একটা টাচ ফোন, অন্যটা বাটন ফোন ছিল। টাচ ফোনটাতে সারাদিনের ছবি তোলায় বন্ধ হয়ে গিয়েছিল বলে ওর বান্ধবী নদীর কাছে সেটা জমা রেখেছিল। সেই জন্য এখন ওর কাছে সেই টাচ ফোনটা নেই। বাকি বাটন ফোনটা ওর ব্যাগেই ছিল, আর সে ব্যাগটা ওর কাঁধ জড়িয়ে কোমরে ছিল। কিন্তু নেশাখোর ছেলেগুলো ওকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও না কোথাও পড়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত ওর গায়ে থাকবে না সেটা। রাফা নিজের গা চেক করে না পেয়ে মায়াকে বলল, আমার কাছে কোনো ফোন নেই মায়া। একটা ফোন বাসে ফেলে এসেছি আর অন্যটা ব্যাগে ছিল। ছেলেগুলো আমাকে তুলে আনার সময় হয়তো ব্যাগটা কোথাও পড়ে গিয়েছে। রাফার কথায় মায়া তৎক্ষণাৎ উত্তর আসলো। মায়া বলল, তোর কোমরে যে ব্যাগটা ঝুলছে ওইটাতে ফোন টোন নেই? আমার কোমরে ব্যাগ মানে? কথাগুলো বলতে বলতে রাফা নিজের শরীরে হাত বুলিয়ে দেখল সত্যি সত্যি ওর কাঁধের ব্যাগটা এখনও রয়েছে। দীর্ঘ সময়ের আতঙ্কের দৌড়াদৌড়িতে রাফার মনে হয়েছিল ওর ব্যাগটা নাও থাকতে পারে। তবে এই মুহূর্তে ব্যাগটা পেয়েই রাফা খুশিতে আত্মহারা হয়ে তৎক্ষণাৎ ব্যাগটা হাতে নিতে নিতে মায়ের উদ্দেশ্যে বলল, হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটাতে আছে একটা ফোন, দাঁড়া দাঁড়া দিচ্ছি। ছোট ব্যাগটা থেকে একটা বাটন ফোন বের করে সেটাতে আলো জ্বালিয়ে মায়ের হাতে দিল রাফা। ফোনটা পেয়ে মায়া খুশিতে আত্মহারা হয়ে রাফাকে জড়িয়ে ধরে ধন্যবাদ দিল। এই অসময়ের এই ছোট ফোনটা আজ জীবন বাঁচাবে ওদের। পরিবারের মানুষজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে বলে মায়া ভীষণ খুশি হলো। রাফা থেকে ফোনটা হাতে নিতেই মায়া আগে নিজের পায়ে ফোনের আলো পেলে দেখলো ওর পায়ের কী অবস্থা। অল্প আলোয় মায়ার পায়ের দিকে তাকাতেই রাফা আতঙ্কে চেঁচিয়ে ওঠার মতন মায়ার পা দুহাতে ধরতে চেয়ে ফিসফিসিয়ে বলল, হায় হায় মায়া, তোর পা তো পুরো শেষ, রক্তাক্ত হয়ে আছে। এই পায়ে এতক্ষণ দৌড়িয়েছিস? মায়া রাফার হাত থেকে নিজের পা ছাড়িয়ে হাতের ফোনটা রাফার হাতে দিল ওর পায়ে আলো দিতে। পায়ের ব্যথায় মায়ের মাথা পর্যন্ত টনটন করছে ব্যথায়। লাল রক্তে রক্তাক্ত হয়ে আছে মায়ের পুরো ডান পা। এমনকি মায়ের পরিহিত সাদা সালোয়ারের নিচটা রক্তের ছিটায় লাল লাল হয়ে আছে। মায়া পা বাড়িয়ে ডান পায়ের সোয়েটারটা একটু টেনে উপরে তুলল। পায়ের রক্ত পড়া বন্ধ করতে নিজের গায়ের সাদা ক্রসিং বেল্ট টেনে খুলে শক্ত করে বাঁধল নিজের পায়ে। তারপর রাফার হাত থেকে ফোনটা নিতে নিতে সেরাতে নাম্বার টাইপিং করে মিলালো আরিফকে।
কিন্তু নেটওয়ার্ক সমস্যা হওয়ায় মায়ার সেই কল কেটে যাচ্ছে বারবার। মায়া বুঝতে পারল গুহার ভিতরে নেটওয়ার্ক সমস্যাজনিত কল করা যাচ্ছে না। তাই মায়া এগিয়ে বসল গুহার সামনে। অল্প উঁকি মেরে মাথা বের করে গাছপাড়ার আড়াল হতে দেখল বাহিরে কেউ আছে কিনা। আশেপাশে তেমন কাউকে দেখা না গেলেও ছেলেগুলোর খাক ছেড়ে ডাকাডাকির শব্দ কানে আসছে মায়ার। আতঙ্কিত মায়া খুবই সতর্কতার সহিত গায়ের হিজাবটা দিয়ে ফোনের আলো আটকে কল মিলালো আরিফকে। আরিফের ফোনে চার্জ না থাকায় বন্ধ পেতে মায়া ভীষণ অসহায় বোধ করল। বিপদের সময় ভাইকে না পেয়ে সাহসী মায়া নিঃশব্দে ঝরঝর করে কেঁদে উঠল। মায়ার এত বিপদের সময় যদি আরিফকে না পায় তাহলে মায়ার মৃত্যু নিশ্চিত। কারণ একমাত্র আরিফই মায়ার আশেপাশে আছে, আর আরিফ পারবে বাসগুলো পুনরায় ফেরত এনে মায়াদের বাঁচাতে। অসহায় মায়া আর সাহস ধরে রাখতে না পেরে যখন নাক টেনে নিঃশব্দে কাঁদতে লাগলো, তখনই রাফা এগিয়ে এসে মায়াকে সাহস দিয়ে বলল, তোর ভাইয়ের নাম্বারে কল না গেলে অন্য কাউকে কল দে মায়া। স্যারদের কারো নাম্বার মুখস্থ পারিস তুই? পারলে দ্রুত কল দে। বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না আমরা, এখান থেকে উঠতে হবে আমাদের, নয়তো ছেলেগুলোর হাতে ধরা পড়ে যাব যে কোনো সময়। রাফার কথায় মায়া ওকে জানালো কোনো স্যারের নাম্বার ওর মুখস্থ নেই, এমনকি নিজের ফোনটাতেও কল দিতে পারছেন না জুইয়ের কাছে। কারণ মায়া নিজেই সেই ফোনের সিম খুলে রেখেছিল যাতে হৃদ কল দিতে না পারে। এই অবস্থায় মায়া নিজের পরিবারের কারো কাছে কল দিতে পারবে না, তাহলে সমস্যা আরও বাড়বে। স্যারদের কারো নাম্বারও মায়া মুখস্থ জানে না। মায়া শুধু আরিফ, জুই আর বাড়ির কয়েকটা ফোন নাম্বার মুখস্থ জানে, আর ওর স্বামীর নাম্বারটা মুখস্থ জানে। 1 মিনিট, মায়া ওর স্বামীর থেকেও তো এই মুহূর্তে সাহায্য চাইতে পারে ওকে বাঁচাতে। মায়ার বিশ্বাস আরিফের থেকেও দ্রুত ওর স্বামী ওকে বাঁচাতে সাহায্য করবে। আর যদি এখানে মায়ের শেষ যাত্রা হয় তাহলে ওর শেষ কথা হবে স্বামীর সাথে। মায়ার ওর স্বামীর কাছ থেকেও তো ক্ষমা চাওয়া উচিত। মায়া তাকে অমান্য করে আজ বিপদের মুখে পড়েছে। নিজেকে আর কতক্ষণ বাঁচাতে পারবে জানা নেই মায়ার। তবে এতটা বুঝতে পেরেছে মায়ের মৃত্যু আজ নিশ্চিত। হয়তো আর নাও ফেরা হতে পারে আপনজনদের মাঝে। চারপাশে জঙ্গি আর পাহাড়ি ডাকাতের উৎপাত, যে কোনো সময় মায়েরা ধরা পড়ে যাবে। এর আগে মায়াদের এখান থেকে বের হতে হবে। আর এখান থেকে বের হওয়ার আগে মায়া শেষবারের মতো নিজের স্বামীর সাথে একটু কথা বলতে চায়। ঠোঁট চেপে কান্না আটকিয়ে কাঁপা কাঁপা হাতে হৃদের নাম্বারে কল লাগালো মায়া। অল্প সময় নিয়ে হৃদের ফোনের রিং হতেই মায়া মুখে হাত চেপে ঝরঝর করে কেঁদে উঠল। রাত তখন 11:50 ঘরে। হৃদ কপি হাতে ফাইল চেক করছিল, কাপে চুমুক দিতে দিতে। সে মূলত রাত 1টা ফ্লাইটে যাবে দুবাই ব্যবসায়ীর কাজে। সেজন্য একদম পরিপাটি রেডি হয়ে হাতে কাজগুলো সারছিল। হৃদের উপস্থিতি তার রুমেই ছিল। বিগত দিনে মায়ের খোঁজ খবর হৃদের কাছে ছিল। হৃদ জানত তার বউ বাড়ি থেকে চট্টগ্রাম গিয়েছে আজ 10 দিন হলো। হৃদের সাথে মায়ের যোগাযোগ না থাকলেও সেখানকার ছেলেপেলেগুলো হৃদকে তার বউয়ের খবরাখবর দিয়ে থাকতো। কিন্তু বিগত 3 দিন ধরে হৃদের কাছে মায়ের তেমন কোনো খবর ছিল না। কারণ হৃদ আজ সন্ধ্যায় ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছিল, এখন আবার দুবাই যাবে। সে মূলত ইন্ডিয়া থেকে দুবাই চলে যেত, কিন্তু তার কিছু গুরুত্বপূর্ণ ফাইল রিচেকের জন্য বাংলাদেশ থেকে দুবাই টিকিট করতে হয়। সেই সন্ধ্যার পর থেকে হৃদ ফ্রেশ হয়ে নিজের ফাইলগুলোই রিচেক করছিল। এর মাঝে আননোন নাম্বার থেকে কল আসায় হৃদ ফাইল থেকে এক পলক দৃষ্টি উঠিয়ে ফোনে চোখ বুলিয়ে পুনরায় নিজের কাজে মনোযোগ হলো। অপরিচিত নাম্বার তার কখনো রিসিভ করা হয় না, তাই মায়ের কলটিও স্বাভাবিক ন্যায় রিসিভ করা হলো না। কিন্তু পরপর একইভাবে একই নাম্বার থেকে অনবরত কল আসায় হৃদ বিরক্ত হয়ে হাতের ফাইল আর কপিটা রেখে দিল টেবিলে। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে রিসিভ করে কানে তুলতেই মায়ের ফুপানোর শব্দে হৃদের মস্তিষ্কে টনক নড়ে উঠল। সে বুঝতে পারল এই অসময়ে তার বউ কল করেছে। বৈদ্যুতিক শক লাগার মতন হৃদের শরীরের রক্ত টকবগিয়ে উঠল মায়ার ভয়ার্ত কান্নায়। হৃদ অস্থির গলায় মায়াকে শুধালো, জান জান, কি হয়েছে? কান্না করছো কেন? কোনো সমস্যা? হৃদের আধুরিক গলায় ঝরঝরে কেঁদে উঠল আতঙ্কিত মায়া। এতক্ষণ সাহসী নারী হয়ে থাকলেও হৃদের আদুরে গলায় ভীষণ দুর্বল হয়ে উঠল মায়া।
নারী তার শখের পুরুষের কাছে এমনই দুর্বল হয়। প্রমাণ মায়া নিজেই। আমাকে বাঁচান নেতা সাহেব, আমি মনে হয় আর আপনার কাছে ফিরতে পারবো না। আমি আপনার কথা শুনিনি, অবাধ্য হয়েছি, সেজন্য ভাগ্য আজ আমাকে আপনার কাছে ফিরতে দিচ্ছে না। আপনার সাথে আমার আর এক জনমে বেঁচে থাকার ইচ্ছাটা অপূর্ণই রয়ে গেল। আমি মরে যাব নেতা সাহেব, ওরা আমাদের বাঁচতে দিবে না। মায়ার হিচকি তোলা কান্নার দরুন খুবই ফিসফিসে কানে বাটন ফোনটি চেপে হৃদকে উক্ত কথাগুলো বলল মায়া। চারপাশে ঘুটঘুটে অন্ধকারের নিস্তব্ধতায় মায়া অল্প স্বরে কথাগুলো যেন প্রতিধ্বনি হচ্ছে বারবার। আতঙ্কিত মায়া ফোনের আলোটা গায়ের হিজাবটা দিয়ে চেপে ধরে রেখেছে, ভয়ে যাতে আলোটা বাহিরে না যায়। হৃদ মায়ার আতঙ্কিত স্বর আর ভাঙ্গা গলার কথা বুঝতে পারল পরিস্থিতি ঠিক নেই। তার বউ ভালো নেই। রাত তখন প্রায় 11:30 ঘরে। হৃদের উপস্থিতি ঢাকা আর মায়া চট্টগ্রামে। মায়ার কি হয়েছে সেটাও জানে না সে। হৃদ কিছু বলবে তার আগেই মায়া আবারও একই ভঙ্গিতে ফুঁপিয়ে ওঠে কান্নায়। হৃদ খই হারায়, মন মেজাজ দুটোই হারিয়ে ক্ষিপ্ত হয়ে ওঠে। মায়া শুনতে পায় ফোনের ওপাশে হৃদের সচিৎকার, সেই সাথে ভাঙচুরের তাণ্ডব। মায়া আতঙ্কিত হতেই হৃদের চিৎকার ভেসে আসে ফোনের এপাশ থেকে। হৃদ, এই হৃদ, কই আছিস তুই? লোকেশন কোথায়? মায়া ভয়ে আতঙ্কিত হয়ে হিচকি তুলে কাঁদতে কাঁদতে মুখে কাপড় চেপে বলতে চাইল, আমি জানি না কোথায় আছি, আশেপাশে কিচ্ছু চেনি না। ওরা আমাদের খুঁজছে, ওরা পাহাড়ি জঙ্গি, আমাদের মেরে ফেলতে চায়। প্লিজ আপনি আমাদের বাঁচান, আমি মরতে চাই না। আমার আপনার সাথে এখনো সংসার করা হয়নি, আপনার জন্য বউ সাজা হয়নি, আপনাকে নিয়ে এক জনমের স্বপ্ন বোনা বাকি। আমাদের বাঁচান নেতা সাহেব, প্লিজ। আমি আপনাকে ছেড়ে মরতে চাই না, প্লিজ আমাদের সাহায্য করুন। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। এই পর্বটি এর আগেও একবার রেকর্ড করেছিলাম, বাট আনফর্চুনেটলি সে রেকর্ডিংটা ডিলিট হয়ে যায়, সেজন্য আরও একবার রেকর্ড করেছি। আশা করছি এই পর্বটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করবে। এই চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পরের পর্বে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।